হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 2020-22 ডিএলএড ব্যাচ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা মহামান্য সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে। এক্সাক্ট কি হয়েছে এবং তাহলে কি ভাগ্য খুলতে চলেছে আরও অনেক ক্যান্ডিডেটের? 9533 প্যানেল বা 11765 প্যানেলের উপর কি কোনো প্রভাব পড়তে চলেছে এবং পুরনো প্যানেলের তাহলে কি আবার অনেকেই নিয়োগ পাবে? এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু ভিডিওটি হতে চলেছে। অর্থাৎ আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কি হয়েছে, দুপক্ষের যে যুক্তি শোনা হয়েছে মহামান্য বিচারপতির দ্বারা এবং তারপর যে ব্যাপারগুলো উঠে এসছে সেই সারসংক্ষেপ নিয়ে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা জানতে চলেছেন। তো যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ডিসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে এবং চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। এবং ভিডিওটি লাইক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে অসুবিধা না হয় এবং তার সাথে সবার সাথে শেয়ারও করে দেবেন দেখার পর। তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে 2020-22 সংক্রান্ত মামলা শুনানি ছিল, কিন্তু যারা জানেন না ব্যাপারটা কি, কেসটা কিভাবে এসেছে সেটা তাদের জন্য একটু বলে রাখি, তারপর আজকে কি হয়েছে আদালতে সেটা কিন্তু আমরা জানাবো। তো 2022 যে কেসটা অর্থাৎ ডিএলএড 2022 ব্যাচ, তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা সেটা 2022 সালে যে নোটিফিকেশন সেই অনুসারে হয়েছিল। অর্থাৎ 2022-এ যখন নোটিফিকেশন আসে রিক্রুটমেন্ট প্রসেসের, 2022 সাল রিক্রুটমেন্ট প্রসেসের 11765 পদে রিক্রুটমেন্টের জন্য, তো তখন কিন্তু 2022 ডিএলএড ব্যাচের কিন্তু ফাইনাল যে সমস্ত কিছু কাগজপত্র হাতে আসেনি তাদের, অর্থাৎ পরীক্ষা হয়নি বা রেজাল্ট বেরোয়নি, একটা ব্যাপার হয়েছিল আর কি। অর্থাৎ নোটিফিকেশন যখন আসে তখন কিন্তু আপনারা জানেন যে সমস্ত কিছু রেডি থাকা দরকার, অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট হয়ে থাকা দরকার, তবেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে রিক্রুটমেন্ট প্রসেসে। তো যেহেতু তাদের কমপ্লিট হয়নি, তো সেই জন্য তারা কিন্তু সেটাতে বসতে পারেনি। এটা কিন্তু ক্যান্ডিডেটের দোষ নয়, পুরোটা পর্ষদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার ঘটেছে এখানে। পর্ষদ কিন্তু পরীক্ষাটা কিন্তু আগে নিতে পারেনি, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিশ তার আগে যদি পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে যেত তাহলে কিন্তু এটা সমস্যাটা হতো না। তো সেই জন্য যেহেতু 2022 ডিএলএড ব্যাচ নির্ধারিত সময়ের থেকে ডিলে হয়ে যাচ্ছে তাদের কমপ্লিট হতে, সেই জন্য তারা কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন এবং সেই বঞ্চিত হয়েছেন বলেই তারা মামলাটি করেছিলেন। অর্থাৎ 2022 ডিএলএড ব্যাচ সংক্রান্ত মামলা সেটা একদম হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে এই মুহূর্তে আছে এবং সেক্ষেত্রে আজকে এই মামলাটি শুনানি সম্পন্ন হয়েছে। অনেকক্ষণ ধরেই কিন্তু শুনানি হয়েছে। আমরা কেস ডিটেল দেখাবো এবং আগের যে অর্ডার কপি সেটা দেখাবো, এবং যদি আমরা অর্ডার কপি পেয়ে যাই আজকেরটা সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো আজকে মামলাটি উঠেছিল এবং সেক্ষেত্রে অনারেবল বিচারপতি তিনি প্রথমে জিজ্ঞাসা করেন যে এই মামলাটা কাদের মামলা এবং কি ব্যাপার। তখন পিটিশনের পক্ষের আইনজীবী তিনি বলেন পুরো ব্যাপারটা যে 2020-22 ব্যাচের এটা ব্যাপার এবং সেক্ষেত্রে তারা কিন্তু বসতে পারেনি রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যে সুযোগটা সেটা কিন্তু তারা সুযোগটা হারিয়েছে এক প্রকার কি, সেটা তো ক্যান্ডিডেটের নিজের দোষ নয়। এবং সেক্ষেত্রে পিটিশনের পক্ষে আইনজীবী এটাও বলেন যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে থাকা দরকার, যেহেতু একটা রিক্রুটমেন্ট প্রসেসের আগে কমপ্লিট না থাকলে রিক্রুটমেন্ট প্রসেসে বসা যায় না। কিন্তু এক্ষেত্রে তাদের যে পিটিশনার আছেন বা ক্যান্ডিডেট যারা আছেন তাদের কোনো দোষ নেই, কারণ এটা ডিলে করে তাদের ডিলে করা হয়েছে এক্সামে আর কি। তাহলে তাদের তো কোনো দোষ নেই, কারণ নিজের হাতে তো নেই সেটা ক্যান্ডিডেটের। তো তাহলে যেহেতু একটা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে, তাদের কিন্তু সুযোগ দেওয়া হোক যারা যারা এখানে সুযোগ পাবে। তো এখানে সব থেকে বড় একটা প্রশ্ন আসছে যে তাহলে সুযোগ পাবে বলতে এখানে তারা মোটামুটি ধরুন 900-র মতো পিটিশনার ছিলেন। তখন মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করেন যে পিটিশনের পক্ষের আইনজীবীকে, তো তাহলে আপনারা কতজন আছেন এই সংক্রান্ত। তো তখন মানে আইনজীবী বলেন যে আমরা এখানে 900 জনের মতো আছি, কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু মামলা করেননি, তারাও কিন্তু এই সেম ব্যাপারে আছেন। তো যে সংখ্যাটা আজকে আদালতে উঠে আসে বা জানানো হয় সেটা হচ্ছে মোট যে ভ্যাকেন্সি সেটা আছে 2225, অর্থাৎ 9533 রিক্রুটমেন্ট সম্পন্ন হয়েছে এবং তার সাথে 11765 প্যানেলের মধ্যে যেটা এখনো পর্যন্ত শূন্যপদ আছে সেটা হচ্ছে 2225। এবং তার সাথে তাহলে এই 2020-22 যারা বঞ্চিত মনে করছে নিজেদেরকে, সেরকম ক্যান্ডিডেট কতজন আছে সেটা যেটা জানানো হয় যে 2513, অর্থাৎ 2513। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 2513 জনে কি চাকরি পাবে? তো 2513 জন চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সির মধ্যেই কিন্তু নতুনভাবে নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে এবং সেটা জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে কি হয় সেটা ফাইনাল জাজমেন্টে উঠে আসবে। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে উঠে আসে, মাননীয় বিচারপতি বলেন যে তাহলে কারা কারা মেরিটে আসছে সেটা আপনারা, অর্থাৎ
এই যে ক্যান্ডিডেটগুলো আছেন তারা এই যে মেরিট লিস্ট তৈরি হয়েছিল, অর্থাৎ আগের যে মেরিট 9533, সেই মেরিটের মধ্যে কারা কারা আসছে, বা এই যে মেরিটের 11765-র মধ্যে কারা কারা আসতে পারে, এবং বাকি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহকারে তিনি বলেন যে এটা তাহলে আপনারা মানে বোর্ডকে বলা হয়, অ্যাকচুয়ালি তারা কিন্তু মানে প্রকাশ করতে বলা হয়। তখন বোর্ডের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন যে এইভাবে আমরা পাবলিকলি ব্যাপারটা করতে পারবো না, ওয়েবসাইটে দিতে পারবো না, যেহেতু এটা মেরিট বা প্যানেলের ব্যাপার, তাদের ক্ষেত্রে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার হচ্ছে তার আগে, অর্থাৎ ফাইনালের আগে একটা কনফিডেন্সিয়াল ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটা আমরা আপনার এই কোর্টে জমা দিতে পারি। অর্থাৎ তখন মাননীয় বিচারপতি বলেন তাহলে এফিডেভিট আকারে এটা জমা দিতে, অর্থাৎ তাদের মেরিট পজিশন, এক কথায় বলতে গেলে মেরিট পজিশন কি সেটা কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেট অনেকেই আছেন এবং তারা কিন্তু তাদের জন্য কিন্তু একটা বড় খবর আসতে চলেছে বা সুখবর আসতে চলেছে। অর্থাৎ পরবর্তী দিনে বা পরবর্তী যেদিন শুনানি হবে সেটা এই মাসের শেষে বা মার্চের দিকে আসুক না কেন, আমরা একটু পরে দেখাচ্ছি কেস ডিটেলস সহকারে, এবং আগের দিন কি হয়েছিল বা এখনের যদি অর্ডার কপি চলে এসেছে ভিডিও শ্যুট করতে করতে, তো অবশ্যই আমরা দেখাবো, বা আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো যে অর্ডার কপিটা আছে। তো তাহলে মেরিট পজিশন মানে অনুসারে তাদের যে ব্যাপার, অর্থাৎ তারা কোন পজিশন আসছে সেটা কিন্তু দেখার দরকার আছে, এবং মাননীয় বিচারপতি সেটা দেখবেন। অর্থাৎ সমস্ত লিস্ট জমা হবে, মেরিট পজিশন কিন্তু জমা দিতে বলা হয়েছে, কার কি পজিশন হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ইন সার্ভিস টিচার যারা অলরেডি কর্মরত বলতে পারেন, তো সেই কর্মরত টিচারদের ক্ষেত্রে কোন প্রভাব পড়তে চলেছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, আজকে মহামান্য সুপ্রিম কোর্টেই কিন্তু 9533 প্যানেলে ইন সার্ভিস টিচারদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে মানে অনারেবল জাস্টিস বা অনারেবল বিচারপতির উদ্দেশ্যে বলেন যে এই যে শূন্যপদে, যদি এই শূন্যপদের মতো যে শূন্যপদের নিয়োগটা হয়ে গেছে 9533-এ, তো ইন সার্ভিস টিচার এরা কিন্তু একদম সমস্ত নিয়ম অনুসারে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে কোনো যেমন না প্রভাব পড়ে আর কি, এক কথায়। অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রভাব পড়লে কিন্তু অনেকেই চাকরি থেকে বাদ হয়ে যাবেন। এটা কিন্তু বড় ব্যাপার, কারণ আপনারা জানেন যে একটা নির্দিষ্ট শূন্যপদে যদি বঞ্চিত চাকরি দিতে হয় তাহলে কিন্তু লাস্টের দিকে যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে পড়বে। তো এখনই আমরা বলছি না তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, অনেকে প্রশ্ন করছেন, বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন, সেই জন্য আজকের ব্যাপারটা তুলে ধরা হলো। অর্থাৎ আজকে আদালতে গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে যেটা আপনারা জানতে পারলেন। তো এখন ব্যাপার হচ্ছে পরবর্তী সময়, অর্থাৎ আগামী 24 তারিখও হতে পারে সেটা, আবার মার্চের প্রথম দিকেও কিন্তু শুনানি হতে পারে, পরবর্তী সেটা এখন জাজমেন্ট আসতেও পারে। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টে 2020-22 ডিএলএড সংক্রান্ত যে কেস সেটার গুরুত্বপূর্ণ আপডেট পেলেন, একদম এক্সাক্ট কি হয়েছে সেই ব্যাপারটা জানতে পারলেন। সঙ্গে থাকুন। তো এবার আমরা চলে যাব কেস ডিটেলসে, এখন বর্তমান যে অবস্থা সেটা কি দেখাচ্ছে দেখার জন্য, এবং তার সাথে অর্ডার কপি তো আগের সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। তো এই হচ্ছে আগের যেদিন শুনানি হয়েছিল সেদিন, অর্থাৎ দেখতে পাচ্ছেন সৌমেন পাল আদার্স ভার্সেস শ্রাবণী নায়ক আদার্স। আগের দিন কি হয়েছিল, লেখা ছিল 4 তারিখে, এটা একবার উঠেছিল অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিমহা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে, এবং সেক্ষেত্রে পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন, রেসপন্ডের পক্ষে কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন। এবং তার সাথে এটা লিস্ট করতে বলা হয়েছিল 10/2/2025, 10 তারিখে শুনানি হওয়ার একটা ব্যাপার ছিল, এবং তারপরে সেই কথা মতো কিন্তু আজকে শুনানি হয়। তো আমরা যদি একটু অর্ডার কপি আপলোড হয়েছে কিনা দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে ডায়েরি নাম্বার 21287 2023-এর মামলা এটা, এবং তার সাথে SLP যে নম্বর সেটাও দেখতে পাচ্ছেন, এবং যে অর্ডার কপিগুলো আপলোড হয়েছে সেগুলো ডান দিকে দেখতে পাচ্ছেন ROP, তারপরে S দিয়ে লেখা আছে। লাস্ট যে আপলোড হয়েছে সেটা 4 ফেব্রুয়ারি, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। অর্থাৎ আজকের যে অর্ডার কপি 10 তারিখের অর্ডার কপি সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে এখনও আপলোড হয়নি। তো যখনই এখানে আপলোড হবে আমরা একদম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রামে জয়েন করার জন্য আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন, অথবা ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক আছে, চেক আউট করে নেবেন। তো এই ছিল পুরো ব্যাপার। এখন দেখার বিষয় কোন দিকে যেতে চলেছে, এবং তাহলে মোটামুটি ধরুন যত শূন্যপদ আছে এটা নিয়ে কিন্তু যেটা বোঝা গেল আজকে, যে বোর্ড কিন্তু চাকরি দিতে প্রস্তুত আছে। অর্থাৎ তারা অনেকেই কিন্তু চাকরি পাবেন যারা মেরিটের মধ্যে আসবেন, মেরিটের মধ্যে এলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা তাদের বেড়ে যাচ্ছে। তো অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কারা কারা এই মামলার মধ্যে যুক্ত আছেন, বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি কেউ থেকে থাকেন, কোন ব্যাপার নিয়ে, প্রাইমারি সংক্রান্ত যদি কোনো ব্যাপার নিয়ে আরও আপডেট চান সেটা কিন্তু আপনারা কমেন্টে লিখুন, আমরা কমেন্টগুলো দেখব এবং আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।